সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিদ্যাকোষ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের সামনে আমি আবার আজকে হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকে আলোচ্য বিষয় প্রিপজিশনের একটি দিক, আর সেই দিকটি হচ্ছে প্রিপজিশন অফ ডিরেকশন বা মোশন। আমরা সবাই প্রিপজিশনের সম্পর্কে কম বেশি অবগত, তবে এমন কিছু বেসিক প্রিপজিশন রয়েছে যেগুলি একজন স্টুডেন্ট হিসাবে, একজন চাকরিজীবী বা চাকরি প্রত্যাশী হিসাবে, একজন শিক্ষার্থীর জন্য, সকলের জন্য এই বেসিক প্রিপজিশনগুলি অবশ্যই জানা দরকার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রিপজিশন কি? আসলে প্রিপজিশন হচ্ছে ইংরেজি বাক্যের একটি অলংকার। অলংকার যেমন নারীদের সৌন্দর্য বাড়িয়ে দেয়, ঠিক তেমনি ভাবে প্রিপজিশন ইংরেজি বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে, বাক্যের অর্থের সৌন্দর্য বৃদ্ধি করে। প্রিপজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। এখন একসঙ্গে প্রিপজিশনের অর্থ হলো পূর্বে অবস্থান। প্রশ্ন হলো কার পূর্বে অবস্থান? উত্তর হলো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান। তাহলে দাঁড়ালো কি সংজ্ঞাটি? সংজ্ঞাটি দাঁড়ালো যে ওয়ার্ড কোনো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে বাক্যের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, সেই ওয়ার্ডটিকে প্রিপজিশন বলে। যেমন তোমরা লক্ষ্য করো, পুট দ্য বুক অন দ্য টেবল। পুট দ্য বুক অন দ্য টেবল। এখানে এই যে টেবল, এই নাউনটির পূর্বে অন প্রিপজিশনটি বসেছে, কাজেই এই অন ওয়ার্ডটি একটি প্রিপজিশন। আবার যদি খেয়াল করে দেখো, ফাহাদ ওয়েন্ট কলেজ। এই কলেজ নাউনটির পূর্বে এই যে টু বসেছে, কাজেই টু হচ্ছে প্রিপজিশন। এখন আমি তোমাদের সামনে প্রিপজিশন অফ ডিরেকশন বা মোশন যে প্রিপজিশনগুলি রয়েছে, সেই প্রিপজিশনগুলি নিয়ে আমি একটু আলোচনা করব। তোমার মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে অবশ্যই তোমরা এটি বুঝতে পারবে। খেয়াল করো, প্রিপজিশন অফ ডিরেকশন বা মোশন এর সংজ্ঞা। যে প্রিপজিশন গুলি কোনো ব্যক্তি বা বস্তু চলাচলের দিক, গতি বা গন্তব্য নির্দেশ করে, তাদেরকে প্রিপজিশন অফ ডিরেকশন বলে। এই প্রিপজিশনগুলি সাধারণত মুভমেন্ট ভার্ব গুলির সাথে ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে মুভমেন্ট ভার্ব কোনগুলি? মুভমেন্ট ভার্ব হচ্ছে গো, রান, মুভ, লিভ, রাশ, কাম, ওয়াক, ড্রাইভ, জাম্প, ফ্লাই, গেট, ক্লাইম্ব, এন্টার। মুভ মানে নড়াচড়া করা, তাহলে গো যাওয়া, রান যাওয়া, মুভ নড়াচড়া করা, লিভ ত্যাগ করা, রাশ ধাবিত হওয়া, কাম আসা, ওয়াক হাঁটা, ড্রাইভ গাড়ি চালানো, নড়াচড়া করা, জাম্প করা ইত্যাদি। তাহলে এই ভার্বগুলি দিয়ে পুরো একটা দিকের দিকে, পুরো একটি গন্তব্যের দিকে যাওয়া বোঝায়, গতিশীল বোঝায়। কাজেই এগুলি হচ্ছে মুভমেন্ট ভার্ব। আর এই ভার্বগুলির সাথে যে প্রিপজিশনগুলি ব্যবহার হয়, সেই প্রিপজিশনগুলির নামই হচ্ছে প্রিপজিশন অফ দ্য ডিরেকশন। এখন তোমাদের সামনে আমি কতিপয় প্রিপজিশন অফ ডিরেকশন আমি তোমাদের সামনে তুলে ধরছি অতি সহজ এবং সহজ পন্থায়, যা তোমরা ভুলতে চাইলেও আমি কিন্তু ভুলতে দেব না। কারণ এত সহজ তোমাদের কাছে মনে হবে যে এগুলি তোমরা ভুলতে চাইলেও তোমরা ভুলতে পারবে না। লক্ষ্য করো বন্ধুরা, দেখো প্রথমে হচ্ছে টু ওয়ার্ড। টু ওয়ার্ড
টুয়ার্ডস, আরেকটা হচ্ছে টুওয়ার্ড, WARD, টুওয়ার্ড। টুওয়ার্ডস এটা হচ্ছে UK, আর টুয়ার্ডস US। অর্থাৎ টুয়ার্ডস যখন এর সাথে এস যুক্ত থাকে তখন এই প্রিপজিশনটি অবশ্যই তোমরা মনে রাখবে, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। আর যখন টুয়ার্ডস এর সাথে এস থাকবে না, টুয়ার্ড থাকবে শুধু, তখন তোমরা মনে রাখবে এটি আমেরিকান ইংলিশ। সো দুটি প্রিপজিশনই সঠিক, রাইট। তোমরা এর ব্যবহারটি লক্ষ্য করো। যেমন এই টুয়ার্ডস এর অর্থ হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট গন্তব্য। তাহলে অনির্দিষ্ট গন্তব্য কি? যদি বলা হয় যে ফাহাদ কলেজের দিকে গেল, বাট নট কলেজ, নির্দিষ্ট করে কিন্তু বলা হলো না যে সে কলেজে প্রবেশ করবে, তাহলে কলেজের দিকে গেল, তাহলে অনির্দিষ্ট গন্তব্য পথ, কলেজের দিকে কিন্তু কলেজের ভিতরে নয়, তাহলে এটি হচ্ছে অনির্দিষ্ট গন্তব্য। সেই জন্য এখানে তোমরা ব্যবহার করবে ফাহাদ went towards college। ফাহাদ কলেজের দিকে গেল বা গিয়েছিল, তাহলে সে কলেজের ভিতরে প্রবেশ করতে নাও পারে, সেই জন্য এটি অনির্দিষ্ট দিক বোঝাবে, তখন টুয়ার্ডস হবে। আর এবার 2 নম্বর, টু মানে দিকে, টুয়ার্ডস মানে অনির্দিষ্ট গন্তব্যের দিকে, আর টু মানে নির্দিষ্ট গন্তব্যের দিকে। নির্দিষ্ট গন্তব্যের দিকে, গন্তব্যের দিকে। এইবার যদি বলা হয় যে শাকিল বাজারে গেল, বাজার করতে বাজারে গেল, তাহলে শাকিল নির্দিষ্ট ভাবেই সে বাজারে গেল এবং বাজার করার উদ্দেশ্যেই গেল, এবার কিন্তু একটা নির্দিষ্ট পথে সে যাচ্ছে। সো শাকিল, শাকিল went to market, তাহলে এইখানে সে অবশ্যই মার্কেটে গেল, নির্দিষ্ট একটি রাস্তার দিকে গেল, নির্দিষ্ট জায়গায় গেল, নির্দিষ্ট দিকে গেল। সো এটি হচ্ছে টু ব্যবহার এখানে হবে, এখানে টুয়ার্ডস দিলে ভুল হবে। এখন আরেকটি প্রশ্ন যেটা মনে এসে গেল, আমি তোমাদেরকে আরেকটি কথা বলি। অনেক ক্ষেত্রে তোমরা লক্ষ্য করে থাকবে যে শাকিল ওয়েন্ট টু দা মার্কেট, দা, এখানে একটা দা থাকে, তাহলে আমি কেন দা দিলাম না? দা কখন থাকে আর দা কখন থাকে না, একটু খেয়াল করে দেখো। এইখানে যখন কোনো নির্দিষ্ট জায়গায়, সে নির্দিষ্ট দিকে যখন সে যাবে, সেইখানে দা প্রয়োজন নেই। আর যদি অনির্দিষ্ট জায়গায় হয়, অনির্দিষ্ট দিকে গন্তব্য বোঝায়, তাহলে সেখানে তোমরা দি অবশ্যই দিতে পারো। যেমন আমি এখানে বলতে পারতাম ফাহাদ ওয়েন্ট টুয়ার্ডস দা কলেজ, অ্যান্সার কারেক্ট। এখন আমি যদি দা নাও দিই, তাও অ্যান্সার কারেক্ট, দা দিলেও অ্যান্সার কারেক্ট। সো আমার মনে হয় তোমরা টু এবং টুয়ার্ডস এই দুটির ব্যবহার বুঝতে পেরেছো। তাহলে এর সারাংশ কি দাঁড়ালো? যখন অনির্দিষ্ট গন্তব্যের দিকে ধাবিত হবে, তখন সেখানে টু হোয়াট প্রিপজিশন বসবে, আর যখন নির্দিষ্ট গন্তব্যের দিকে ধাবিত হবে, তখন টু এই প্রিপজিশনটি বসবে। নাম্বার 3, তোমরা লক্ষ্য করো বন্ধুরা। নাম্বার 3, ইনটু। ইনটু ভিতরে প্রবেশ, ভিতরে
জাম্প ইন টু দা বক্স। কুকুরটি একটি বাক্সের মধ্যে, একটি বাক্সের ভিতরে সে লাফ দিল। তাহলে এখানে ভিতরে বোঝানো, সো এখানে ইনটু হবে, ভিতরে বুঝেছে কাজে এটি ইনটু হবে। আবার তোমরা যদি এভাবে বলতে পারো, she walked, WLKED, she walked into the room, সে ঘরের ভিতর প্রবেশ করলো। সো এখানে ভিতরে বুঝেছে কাজে এখানে ইনটু। তাহলে পরিষ্কার ভাবে তোমরা বুঝতে পেরেছো যে যখন ভিতরে প্রবেশ করা বা ভিতরের দিকে ধাবিত হওয়া, ভিতরের দিকে যাওয়া বোঝাবে, তখন সেখানে ইনটু এই প্রিপজিশনটি তোমরা ব্যবহার করবে। আশা করি বুঝতে পেরেছ। এবার 4 নম্বর প্রশ্ন দেখো, অন টু। উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে নামা বা ধাবিত হওয়া। যেমন তোমরা খেয়াল করো, দি ক্যাট জাম্পড, JUMPE, জাম্প অন টু দা টেবিল। এবার এর অর্থ দাঁড়ালো, বিড়ালটি টেবিলের উপরে লাফ দিল। টেবিলের উপরের দিকে সে লাফ দিল, উপরে বুঝিয়েছে। কাজী এখানে আমরা অন টু এই প্রিপজিশনটি ব্যবহার করলাম। সো তোমরা বুঝতে পারলে যে উপরের দিকে বোঝালে তখন অন টু এই প্রিপজিশনটি হয়। আমি বারবার বলেছি, শুরুতেই বলেছি যে তোমরা ভুলতে চাইলেও আমি তোমাদেরকে ভুলতে দেব না। আমি এত সহজভাবে, এমন সহজ পন্থায় প্রিপজিশনের মৌলিক দিকগুলি তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা একটু সামান্য যদি মনোযোগী হও, তাহলে এটা তোমাদের দীর্ঘদিন তোমাদের স্মৃতিপটে এগুলি অঙ্কিত হয়ে থাকবে, আমি এ বিশ্বাস করি। সো বন্ধুরা, এবার তোমরা 5 নম্বরে এসো। 5 নম্বর প্রিপজিশনটি দেখো, পাস আউট অফ। আউট অফ মানে ভিতর থেকে বাইরে, ভিতর থেকে বাইরে আসলে। তাহলে আউট অফ এই প্রিপজিশনটি ভিতর থেকে বাইরে এলে ব্যবহার হয়। যেমন দেখো, তামান্না came out of the house. তামান্না বাড়ির বাইরে, অর্থাৎ বাড়ি থেকে সে বাইরে এলো। তাহলে এখানে ভিতর থেকে বাইরে এলো, বাইরে আসলো। সো আমরা এখানে আউট অফ এই প্রিপজিশনটি ব্যবহার করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা চলে আসো অফ, 6 নম্বর প্রিপজিশন অফ, অফ। এই অফের অর্থ হচ্ছে উপর থেকে নিচে, নিচের দিকে ধাবিত হওয়া, নিচের দিকে নামা, নিচের দিকে পড়া, এরকম অর্থে ব্যবহার হয়। যেমন আমরা তোমাদেরকে বলতে পারি, হার মোবাইল ফেল অফ, হার মোবাইল ফেল অফ দি পকেট, POCKET। তার মোবাইলটি
থেকে পড়ে গেল, তাহলে ফেল অফ, পকেট থেকে পড়ে গেল। তাহলে পকেট হচ্ছে ওপর, ওপর থেকে নিচে পড়বে, কাজেই এখানে ফেল অফ, এখানে অফ প্রিপোজিশনটি ব্যবহার করা হলো। আবার তোমরা খেয়াল করো, দি থিপ, দি THIEF, the thief jumped, JUMPED, jumped off the roof, ROOF, চোরটি ছাদ থেকে লাফিয়ে পড়ল, জাম্পড অফ, তাহলে অফ প্রিপোজিশনটি এখানে ব্যবহার করা হলো, কারণ ছাদের উপর থেকে সে নিচের দিকে লাফিয়ে পড়ল, তাহলে ওপর থেকে নিচে। সো অফের ব্যবহার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। নেক্সট খেয়াল করবো 7 নম্বর প্রিপোজিশনটি। এগুলি মৌলিক প্রিপোজিশন, যেগুলির ব্যবহার প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জানা আবশ্যক। যেমনভাবে ভাত রুটি না খেলে আমাদের থাকা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে অ্যাজ এ স্টুডেন্ট, একজন চাকরিজীবী, একজন ভর্তি পরীক্ষার্থী, এদের জন্য এই প্রিপারেশনগুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক, যা চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। নেক্সট তোমরা খেয়াল করো বন্ধুরা, 7 নম্বর প্রিপোজিশনটি খেয়াল করো, আপ। আপ মানে হচ্ছে উপরের দিকে গতি, উপরের দিকে, উপরের দিকে, উপর দিকে গতিটা হবে। তাহলে একটি উদাহরণ দেখো, উদাহরণটি ভালো করে খেয়াল করে দেখো। হি climbed, CLIMBED, climbed up the tree, সে বেয়ে বেয়ে গাছের উপরে উঠল। তাহলে উপরের দিকে গতি, তখন তোমার এই আপ হবে। দে ওয়েন্ট আপ দ্য হিল, আবার খেয়াল করো, দে ওয়েন্ট আপ দ্য হিল, সে পাহাড়ের দিকে উঠল। তাহলে এখানে উপর দিকে গতি, সো এখানে আপ ব্যবহার করব। এবার তোমরা খেয়াল করো বন্ধুগণ, 8 নম্বর প্রিপোজিশনটি খেয়াল করো। 8 নম্বর প্রিপোজিশন হচ্ছে ডাউন। ডাউন, DOWN, এর গতি নিচের দিকে, নিচের দিকে। যেমন অনেক সময় আমরা যখন কলেজে গিয়েছি, তখন প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে বলেছে গো ডাউন, নিচে নেমে যাও, অর্থাৎ তোমরা ক্লাস করতে চলে যাও, তোমরা উপরে হয়তো ঘোরাফেরা কেন করছো। বেশ মনে করে স্যার প্রায় বলতেন গো ডাউন, গো ডাউন, গো ডাউন, নিচের দিকে নেমে যাও। তাহলে আমরা দেখলাম যে ডাউন নিচের দিকে ধাবিত হওয়া বোঝাচ্ছে, নিচের দিকে এর গতি, অতএব ডাউনের ব্যবহারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমি চলে যাচ্ছি আর একটিতে, অ্যাক্রস। 9 নম্বর প্রিপোজিশন, এটা হচ্ছে অ্যাক্রস। 9 নম্বর প্রিপোজিশন, AC, অ্যাক্রস, ACROSS, অ্যাক্রস, এক পাশ থেকে অন্য পাশে যাওয়া। এক পাশ থেকে অন্য পাশে যাওয়া। তাহলে অ্যাক্রসটা এবার ব্যবহারটা দেখো, দে swam, SWAM, they swam across the river, ACROSS, they swam across the river, they swam across the river। তাহলে দে, এই যে তাহারা বা তারা সাঁতার কাটলো, সাঁতার কেটে কি তারা নদীটির এপাশ থেকে ওপারে গেল। তাহলে এখানে অ্যাক্রস প্রিপোজিশনটি বসেছে,
দিয়ে বোঝানো হলো যে এই পাশ থেকে ও পাশে সে গেল। সুতরাং এখানে অ্যাক্রস এই প্রিপোজিশনটি বসবে। আবার যদি আমরা বলি উই ran across the road, উই ran across the road, আমরা এপাশ থেকে এপার থেকে রাস্তার এপার থেকে আমরা রাস্তার ওই পারে আমরা গেলাম, রাস্তাটিকে আমরা অতিক্রম করে ওই পাশে গেলাম, তাহলে এখানে অ্যাক্রস হলো এপাশ থেকে ওই পাশে যাওয়া, অতিক্রম করা, রাস্তা অতিক্রম করা। সো নিশ্চয়ই তোমরা অ্যাক্রস এই প্রিপোজিশনটি ব্যবহার তোমরা লক্ষ্য করছো এবং বুঝতে পেরেছো। এর পরবর্তী প্রিপোজিশনটি লক্ষ্য করো বন্ধুরা, এর পরবর্তী প্রিপোজিশন হচ্ছে along। 10 নম্বর প্রিপোজিশন along, along মানে বরাবর, বরাবর। এখন বরাবরটা কি বোঝাচ্ছে? যেমন মনে করো এই বরাবর যাও মসজিদ পাবে, এই সোজাসুজি যাও তোমরা কলেজ পাবে, এইটাকে বলা হয় বরাবর। তখন আমরা বলতে পারি এইভাবে যে ফাহাদ went along the college। ফাহাদ কলেজ বরাবর গেল, কলেজের দিকে গেল, তাহলে কলেজ বরাবর রাস্তা বেয়ে এই রাস্তা সোজা সে কলেজের দিকে গেল। আবার তোমরা বলতে পারো গো অ্যালং দি রোড, রাস্তা বরাবর যাও, গো অ্যালং দা রোড, রাস্তা বরাবর যাও, এই সোজাই যাও, তাহলে তোমরা তোমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে তুমি যেখানে মনে করো বা মনে করেছো ভেবেছো যাবা সেখানে তুমি যেতে পারবে। তাহলে এই অর্থে অ্যালং এই প্রিপোজিশনটি ব্যবহার হলো। আশা করি তোমরা অ্যালং এই প্রিপোজিশনটির ব্যবহার বুঝতে পেরেছো। এবার এসো 11 নম্বর প্রিপোজিশন। 11 নম্বর প্রিপোজিশন দেখো থ্রো, THROUGH, থ্রো ভিতর দিয়ে চলা, ভিতর দিয়ে চলা। এটাকে আমরা বলতে পারি যে he was walking, he was walking through the jungle, THROUGH, through the jungle, JUNGLE। তাহলে সে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, কাজেই ভিতর দিয়ে বোঝাচ্ছে চলাচল করা। সো এখানে থ্রু এই প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ অতি সহজ এই প্রিপোজিশনের ব্যবহারগুলি, তাই আমি একটি করে উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যা তোমরা দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবে এবং তোমরা এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে এই প্রিপোজিশনগুলি দিয়ে। লক্ষ্য করো বন্ধুরা, পরবর্তী প্রিপোজিশনটি বলা বাহুল্য আমার স্নেহভাজন শিক্ষার্থী বন্ধুগণ, আমার কথা স্পষ্ট বোঝা যায় কিনা, সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা, বা বক্তব্য বুঝতে পারছো কিনা, এ বিষয়ে তোমরা এখনই সরাসরি কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে শুনতে পাচ্ছ এবং বুঝতে পারছো। আমি তাহলে তোমাদের কথার উত্তর এখনই দেব। তো বন্ধুরা, পরবর্তী প্রিপোজিশনটি লক্ষ্য করো। পরবর্তী প্রিপোজিশনটি দেখো from। 12 নম্বর প্রিপোজিশন AWAY, away from, away from কোন কিছু দিক থেকে সরে দাঁড়ানো, কোন কিছু দিক থেকে সরে দাঁড়ানো, কোন কিছু দিক থেকে সরে দাঁড়ানো। যেমন if he ran away, be thief
দ্য পুলিশ। এখানে চোর যেহেতু খাদ্য সংসায় ভয় থাকবে, পুলিশকে দেখলেই তার ভয় হবে, তাই চোরটি পুলিশের কাছ থেকে কি হলো, সে পালিয়ে অন্যত্র চলে গেল, পুলিশের কাছ থেকে সে সরে। তাহলে এখানে আমি র্যান অ্যাওয়ে দিলাম, তাহলে অ্যাওয়ে ফ্রম এই প্রিপোজিশনটি ব্যবহার করলাম। আমার তোমরা খেয়াল করো, দি বয় moved, M-O-V-E-D, moved away, A-W-A-Y, moved away from fire, F-I-R-E, fire। এই বালকটি কি করলো, আগুনের কাছ থেকে সরে এলো, কারণ আগুন না সরে আসলে সে পুড়ে যাবে, কাজেই আগুনের কাছ থেকে সে সরে এলো। সো পুরো স্থান থেকে কোনো কিছু দিক থেকে সরে আসা বোঝালে এই অ্যাওয়ে ফ্রম এই প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। আমি আশা করি তোমরা এটির ব্যবহার বুঝতে পেরেছ। আবার বন্ধুরা 13 নম্বর প্রিপোজিশনটি দেখো, পাস্ট, P-A-S-T, পাস্ট মানে অতীত, আবার পাস্ট মানে অতিক্রম করা। এখানে আমি প্রিপোজিশন হিসেবে দেখাচ্ছি, আমি এখানে টেন্স হিসাবে দেখাচ্ছি না। পাস্ট অতিক্রম করেছিল বা অতিক্রম করা। তোমরা খেয়াল করো, পাশ দিয়ে অতিক্রম করা, পাশ দিয়ে অতিক্রম করা, অতিক্রম করা। তাহলে the bus went, বাসটি চলে গেল past my house, P-A-S-T, past my house, বাসটি আমার বাড়ির পাশ দিয়ে, আমার বাড়িকে অতিক্রম করে পাশ দিয়ে চলে গেল। কাজেই এই পাস্ট এই প্রিপোজিশনটি এখানে ব্যবহার করা হলো অতিক্রম পথ। আবার বন্ধুরা খেয়াল করো, হি ওয়াকড, past me without talking, T-A-L-A-I-N, হয়তো আর বন্ধুই হবে, আমার পরিচিত। সে আমাকে অতিক্রম করে চলে গেল, আমার পাশ দিয়ে সে চলে গেল, অথচ সে আমার সাথে কথা বলতে হবে। তাহলে দাঁড়ালে কি, সে আমার সাথে কথা না বলে আমার পাশ দিয়ে চলে গেল। কাজে এই যে অতিক্রম করে চলে গেল, এখানে সেই জন্য পাস্ট এই প্রিপোজিশনটি ব্যবহার করা হলো। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা, তোমরা যদি একটু মনোযোগী হও, তোমরা আমার লেকচারের সাথে সাথেই তোমাদের মনে রেখাপাত করবে, তোমাদের ব্রেনে স্থিতিশীল হবে, এবং তোমরা এটা দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবে, এবং তোমরা একাই এই প্রিপোজিশনগুলির ব্যবহার অনায়াসেই করতে পারবে। তোমরা লক্ষ্য করো বন্ধুরা, আরো কিছু প্রিপোজিশন দেখো বন্ধুরা, পরের প্রিপোজিশনগুলি ওভার, উপর দিয়ে গতিশীল, উপর দিয়ে গতি। তাহলে এটা আবার কি, তোমরা নিশ্চয় দেখেছো, ওভার বাউন্ডারি, উপর দিয়ে বলটা চলে গেল। ক্রিকেট খেলায় তোমরা হই হই করে চিল্লে ওঠো, ওভার বাউন্ডারি। তাহলে উপর দিয়ে গতিশীল অবস্থায় যেটা যাবে সেটা হচ্ছে ওভার। তাহলে কি দাঁড়াবে, দাঁড়ানো হচ্ছে the dog jumped over the lazy
লেজি, লেজি ডগ। আসলে এখানে দি ডগ জাম্পড ওভার দ্য লেজি দি ফক্স দিলে অর্থটা সুন্দর হবে। দি ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। ওভার এতটাই অলস ছিল, তার উপর দিয়ে তার চিরশত্রু শিয়াল লাফিয়ে যাচ্ছে, তবু সে কুকুরটি নির্বিকার। যাই হোক, এই যে তাকে স্পর্শ না করে ওপর দিয়ে লাফিয়ে গেল, সেই জন্যই এখানে ওভার এই প্রিপোজিশনটি হলো। আবার আমরা বলতে পারি, এখানে বলতে পারি দি বার্ড, বিআইআর, দি বার্ড ফ্লু, FLEW, ফ্লু ওভার, ফ্লু ওভার মাই হেড। পাখিটি আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। তাহলে উপর দিয়ে বোঝানো, অতএব ওভার। একটি জিনিস বন্ধুরা সাথের জিনিস সাথে না বললে পরে খেয়াল থাকে না। ফ্লাই, ফ্লু, ফ্লোর, ফিলিউ না ফিলিউ, অনেকে ফিলু, FLEW এটা উচ্চারণ করে ফিলু, এটা ফিলু না। ফ্লাই, ফ্লু, ফ্লোর। তাহলে উচ্চারণটাও সাথে সাথে আমি বলে দিচ্ছি, তোমরা উচ্চারণ বিধিটাও মনে রাখবে। যদিও উচ্চারণ বিধিটা আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা বিষয়, আলাদা একটা সময় এগুলি জানার দরকার বা জানতে পারবে, আর সুযোগ পেলে চেষ্টা করবো বলার। আমি আসল কাজই থাকি। এবার তোমরা চলে এসো পরের প্রিপোজিশনটি। এবার হচ্ছে আন্ডার। আন্ডার, UNDER। আন্ডার মানে হচ্ছে, আন্ডার মানে হচ্ছে নিচে। তাহলে নিচে কেমন নিচে? একেবারে 90 ডিগ্রি নিচে, 90 ডিগ্রি নিচে। এখন পুরা 90 ডিগ্রি বলতে বোঝায় এই যে তারটি ঠিক এর নিচে। যেমন he sat under the tree. He sat under the tree. সে গাছের নিচে বসেছিল। সে গাছের নিচে বসলো বা বসেছিল, তার ঠিক গাছের নিচেই সে আছে। এখন এইটা গাছ, আর সে ওই দূরে গিয়ে দাঁড়ালো, বললাম আমি গাছের কাছাকাছি ছিলাম, আমার তো গাছের নিচে ছিলাম। নো, এই আন্ডার মানে ঠিক 90 ডিগ্রি নিচে যেটা হবে সেটাই হবে আন্ডার। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আন্ডার কোথায় ব্যবহার হয়। আবার আমি যদি তোমাদেরকে বলি, দি students are under the roof. The students are under the roof. ছাত্রগুলি কোথায় আছে? ঠিক ছাদের নিচে। ক্লাসরুমে যদি বসে থাকে তাহলে ছাদের নিচে আছে। তাহলে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একবারে খাড়াখাড়ি নিষ্পানে বসে আছে, আর এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রেই হবে আন্ডার। তাহলে বন্ধুরা এবার পরেরটি দেখো, বিলো। এই দুটি যে পার্থক্য সে তোমরা আজকে স্পষ্ট করে নিবে, তাহলে জীবনেও ভুলতে চাইলেও ভুলতে পারবে না। যেমন বিলো, BELO, বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে। এর পার্থক্য কি? বিলো মানে একবারে সরাসরি নিচে নয়। তার উদাহরণ দেখো, answer, MSWER, answer the questions, QUESTION, answer the questions below, BELOW, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তোমরা খেয়াল করবে বন্ধুরা, এই যে প্রশ্নগুলি থাকে, প্রশ্নগুলি অনেক সময় ওই পাশটায় চলে যায় না, অপর পৃষ্ঠায় চলে যায় না? অবশ্যই যায়। তাহলে কি সরাসরি নিচে হলো? তাহলে তো উপরেও চলে গেল, তাহলে সরাসরি নিচে হলো না। তাহলে বিলা হবে এই অবস্থায়। যেমন আন্ডারলাইন করে যখন বলে, তখন ঠিক লেখার নিচে, এই যে লেখার নিচে আন্ডারলাইন করলাম, তাহলে 90 ডিগ্রি নিচে হলো। কিন্তু বিলো
সবচেয়ে নিচে দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে আমার এই বিল্ডিং, আমার বাড়ি, আমার বাড়ির ভিতরে নয়, বিল্ডিং এর সবচেয়ে নিচে নয়, সে বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে আছে। আমি তো পাশে দাঁড়িয়ে সে বলছে আমি বিল্ডিং এর নিচে বসে আছি, তাহলে সেখানে বিলো হতো। যেমন এইটা যে অ্যান্সার দ্য কোশ্চেনস বিলো, নিচের উত্তর দাও নিচের প্রশ্নগুলি, তাহলে বিলো বুঝাবে। এখন এই প্রশ্নগুলি দেখা যাচ্ছে এই পাতায় 5টা প্রশ্ন কি 4টি প্রশ্ন কি 3টা প্রশ্ন ধরলো, আর অপর পৃষ্ঠায় বাকি 2টা প্রশ্ন থাকে, তখন সেক্ষেত্রে কি সরাসরি নিচে হলো? কখনোই হলো না। সেই জন্য বিলো হচ্ছে সরাসরি 90 ডিগ্রি নিচে নয়, দূরে হলেও বিলো বুঝাবে। সো এবার চলে এসো তোমাদের আরো কিছু ভিন্ন স্বাদের প্রিপজিশন। দেখো বন্ধুরা, ধৈর্য হারা হয়েও না, আর মাত্র 4টি বা 3টি প্রিপজিশন আমি তোমাদের সামনে দেবো। যাই হোক, আজানের সময় হয়ে যাচ্ছে, আমার বাড়ির পাশে মসজিদ, তোমাদের সাউন্ড শুনতে একটু কষ্ট হবে। তো আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো? যদি আজকের ভিডিওটি তোমাদের মনে রেখাপাত করে, ভালো লাগে, তাহলে আমার দাবি তোমাদের কাছে, তোমরা এখনই আমার ভিডিওটি, আমার এই যেটা তোমরা দেখলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং আমার ফেসবুকে তোমরা থাকো। আবারও আগামী দিন যে কোনো সময়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।